আজকের এই বিশ্লেষণে আমরা পশ্চিমবঙ্গের মান্তেশ্বর বিধানসভা কেন্দ্রের দিকে একবার নজর রাখব। এখানে গত নির্বাচনের রাজনীতির খেলাটা এমনভাবে ঘুরে গিয়েছিল যা অনেককে অবাক করে দেয়। চলুন এই নাটকীয় পরিবর্তনের পেছনের কারণগুলো এক এক করে খুঁজে দেখি। মান্তেশ্বরের ফলাফলকে শুধু একটা আসনের হারজিত হিসেবে দেখলে কিন্তু বিরাট ভুল হবে। যা ঘটেছিল তাকে একটা রাজনীতিক ভূমিকম্প বলা চলে। আর কেন এই কম্পন তৈরি হল তার উৎসটা বোঝা খুব জরুরি। দেখুন, এই রাজনৈতিক বদলের আসল গল্পটা কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ভাবা যায় মাত্র ৫ বছরের ব্যবধানে একটা দলের ভোট শেয়ার ৮% থেকে লাফিয়ে ৩৫% পৌঁছে গেল, মানে প্রায় ৪ গুণেরও বেশি বৃদ্ধি। প্রশ্নটা হল, ভোটারদের মনে এমন কি বদল ঘটল যে এত বড় একটা রূপান্তর সম্ভব হল? তো প্রথমে মান্তেশ্বরের প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। জায়গাটা পূর্ব বর্ধমান জেলায়, মূলত একটা গ্রামীণ এলাকা। এখানকার মানুষের জীবন আর জীবিকা দুটোই চাষবাসকে কেন্দ্র করে চলে। একেবারে মাটির কাছাকাছি থাকা একটা জনপদ। আর এখানকার জনসংখ্যার বিন্যাসটাও বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে প্রায় ৫৮% হিন্দু আর ৪২% মুসলিম ভোটার। এই মিশ্র জনবিন্যাস কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণকে সবসময় একটা ইন্টারেস্টিং জায়গায় রাখে। ফলাফলে কি হয়েছে সেটা তো আমরা দেখলাম, কিন্তু এখন গভীরে গিয়ে দেখতে হবে কেন এমনটা হলো। কোন কোন সমস্যাগুলো ভোটারদের মনে দিনের পর দিন ধরে অসন্তোষ আর ক্ষোভ জমা করছিল, চলুন খুঁজে দেখি। মানুষের এভরিডে লাইফের দুর্ভোগের শুরুটা হতো এই ভাঙা রাস্তা আর অকেজো সেচ খাল দিয়ে। এগুলো শুধু যাতায়াত বা চাষের সমস্যা ছিল না, এগুলো আসলে উন্নয়নের প্রতিশ্রুতির ব্যর্থতার একটা জীবন্ত প্রতীক হয়ে উঠেছিল। যেহেতু পুরো এলাকাটাই কৃষিপ্রধান, তাই কৃষকদের কষ্টটা ছিল সবচেয়ে বড় ইস্যু। মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল তারা ফলাচ্ছেন তার ন্যায্য দামটুকুও পাচ্ছিলেন না। সরকারি দামের চেয়েও কম দামে ধান বেচতে বাধ্য হওয়াটা তাদের অর্থনৈতিক মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছিল। এর সাথে যোগ হয়েছিল দুর্নীতির ব্যাপক অভিযোগ। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই তার একটা অংশ মাঝপথে গায়েব হয়ে যেত, যা কাটমানি নামে পরিচিত। এই ব্যবস্থায় শাসকের ওপর থেকে মানুষের ভরসার ভিতটাই যেন নড়ে গিয়েছিল। আমাদের সাংবিধানিক মূল্যবোধ কিন্তু প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে বাঁচার অধিকার দেয়। যখন সাধারণ মানুষ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হন, তখন সেই মর্যাদাই আঘাতপ্রাপ্ত হয়। আর ছিল তরুণ প্রজন্মের মধ্যে এক তীব্র হতাশা। আইএলওর একটা রিপোর্ট বলছে, বাংলার যুব সমাজের মাত্র ৩৭% কাছে কাজ আছে। এই পরিসংখ্যানটা হয়তো গোটা রাজ্যের, কিন্তু মান্তেশ্বরের তরুণদের মধ্যেও চাকরির অভাব আর ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে একটা গভীর ক্ষোভ তৈরি হয়েছিল। আর এই একটা বাক্যই যেন স্থানীয় মানুষের সমস্ত ক্ষোভ আর বিচ্ছিন্নতাবোধের সারসংক্ষেপ। তাদের মনে হচ্ছিল নির্বাচিত প্রতিনিধিরা শুধু ভোটের সময় আসেন, তারপর আর তাদের সুখ দুঃখের কথা ভাবেন না। এই অনুভূতিটা কিন্তু খুব গভীর আর মারাত্মক। এই যে এত জমে থাকা ক্ষোভ আর একটার পর একটা সমস্যা, ঠিক এই প্রেক্ষাপটেই বিরোধী দল একটা অন্যরকম কৌশল নিয়ে মাঠে নামে। তারা শুধু অভিযোগের রাজনীতিতে আটকে থাকেনি, বরং একটা ডেটা ভিত্তিক সমাধানের ব্লুপ্রিন্ট মানুষের সামনে রাখে। এই কৌশলের নাম ছিল চতুর্মুখ মতবাদ। এর 4টে দিক ছিল খুব স্পষ্ট। প্রথমত, আগ্রাসন, অর্থাৎ শাসক দলের দুর্নীতি, বিশেষ করে কাটমানি কেলেঙ্কারিকে মানুষের সামনে তুলে ধরা। দ্বিতীয়ত, স্থিতিশীলতা, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে সুশাসনের বার্তা দেওয়া। তৃতীয়ত, উদ্ভাবন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে উন্নয়নের প্রতিশ্রুতি। আর চতুর্থত, সুরক্ষা, বিশেষ করে নারী সুরক্ষার আশ্বাস দিয়ে মানুষের ভরসা জেতার চেষ্টা। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি ছিল যে এটা সরাসরি মানুষের অভিযোগগুলোর উত্তর দিচ্ছিল। যেমন, কাটমানির ক্ষোভের জবাবে তারা দুর্নীতির পর্দাফাশ করার কথা বলল, গ্রামীণ পরিকাঠামোর অভাব মেটাতে কেন্দ্রীয় আবাস যোজনার মতো প্রকল্পের প্রচার করল। মানে প্রত্যেকটা নির্দিষ্ট সমস্যার জন্য একটা নির্দিষ্ট সমাধানের রূপরেখা দেওয়া হলো। আর এই কৌশলটা শুধু মুখের কথায় থেমে থাকেনি, একে একটা সুস্পষ্ট উন্নয়ন প্রতিজ্ঞাপত্রে পরিণত করা হয়েছিল। শুধু বড় বড় প্রতিশ্রুতি নয়, এখানে ছিল একেবারে নির্দিষ্ট সংখ্যা। যেমন ৩০ কোটি টাকা ব্যয়ে একটা কৃষি প্রক্রিয়াকরণ পার্ক, যা ১,০০০-এর বেশি স্থানীয় কর্মসংস্থান তৈরি করবে, বা ১৫ কোটি টাকার একটা আইটি কেন্দ্র, যা ৫,০০০ যুবককে প্রশিক্ষণ দেবে। এই সংখ্যাগুলো কিন্তু ভোটারদের কাছে ফাঁপা প্রতিশ্রুতির বদলে একটা বিশ্বাসযোগ্য পরিকল্পনা তুলে ধরেছিল। মান্তেশ্বরের এই ঘটনাটা কিন্তু শুধু একটা আসনের হারজিতের গল্প নয়, এটা হয়তো ভারতীয় রাজনীতির একটা নতুন ট্রেন্ডের দিকেই ইঙ্গিত করছে, যেখানে নেতৃত্ব আর প্রচারের পদ্ধতিটাই আমূল বদলে যাচ্ছে। তাহলে মূল পরিবর্তনটা ঠিক কোথায়?
দেখুন, পুরনো রাজনীতি ছিল মূলত ক্যারিসমেটিক নেতার উপর নির্ভরশীল, যিনি বড় মঞ্চ থেকে ব্যাপক কিন্তু অস্পষ্ট প্রতিশ্রুতি দিতেন। কিন্তু মান্তেশ্বরে যে নতুন রাজনীতির আভাস পাওয়া গেল তা পুরোপুরি ডেটা নির্ভর। এখানে জাতীয় স্তরের বড় ইস্যুর বদলে প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা পাড়ার ছোট ছোট নির্দিষ্ট সমস্যাকে চিহ্নিত করা হয় আর তার সুনির্দিষ্ট সমাধানের কথা বলা হয়। এই পুরো বিশ্লেষণের মূল শিক্ষা সম্ভবত এটাই: ভোটারদের আস্থা অর্জন করতে হলে তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো বুঝতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়া বড় পরিকল্পনার চেয়ে তৃণমূল স্তরের অভিযোগের সমাধান অনেক বেশি কার্যকর হতে পারে। অবশ্যই যখন ডেটা ব্যবহার করে মানুষের সমস্যা বোঝা হয়, তখন তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি অত্যন্ত জরুরি। ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন কাঠামো এই দিকটার উপরই জোর দেয়। তাহলে শেষ প্রশ্নটা হলো, এটাই কি নেতৃত্বের ভবিষ্যৎ, যেখানে নেতারা শুধু আবেগ বা বড় ভাষণের উপর নির্ভর না করে তথ্য প্রমাণ দিয়ে মানুষের জীবনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করবেন? মান্তেশ্বরের সমীকরণ হয়তো সেই বদলেরই ইঙ্গিত দিচ্ছে। উত্তরটা ভবিষ্যতের হাতে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080420416002. Purpose beyond politics.